আসসালামু আলাইকুম। আমরা হয়তো অনেক ধরনের কালো জাদু সম্পর্কে জেনেছি, কিন্তু আজকে আমরা সুরুপ ফাস্ট নামক এমন একটি ইন্দোনেশিয়ান কালো জাদু সম্পর্কে জানব, যে জাদু করার জন্য ওই ব্যক্তিকে 40 দিন পর্যন্ত রোজা রাখতে হয় এবং খাবার হিসেবে সে খেতে পারবে একটি নির্দিষ্ট কবরের মাটি, যার ফলে ওই কবরের ব্যক্তির কারেনজিনের সাথে তার একটি ডিল হবে। এই ডিলটা হবে সেই ব্যক্তির জন্য যার সাথে সে ভয়ানক কিছু করতে চায়। এরপর ওই কারেনজিন সেই ব্যক্তিকে 40 দিন পর্যন্ত জাহান্নামের মতো যন্ত্রণা দিয়ে মেরে ফেলবে। কিন্তু এই রিচুয়াল চলাকালীন ওই জাদু করা ব্যক্তি যদি 40 দিন পর্যন্ত রোজা না রাখতে পারে, তাহলে ওই কারেনজিন তাকেই অত্যাচার করা শুরু করবে এবং 40 দিন কমপ্লিট হলে তাকে মেরে ফেলবে। কিন্তু যার উপর বা যে পরিবারের উপর এই জাদুটি করা হয়েছিল তাদের সাথে কী ঘটে সেটাই জানতে পারবো আজকের এই গল্পে, যার নাম সুরু। তাই চলুন আর একটু স্পয়লার না দিয়ে এখনই চলে যাওয়া যাক এই ইন্টারেস্টিং গল্পে। গল্পের শুরুতে আমরা 2006 সালে ইন্দোনেশিয়ার এক গ্রামের দৃশ্য দেখতে পাই, যেখানে একজন ডেলিভারি ম্যান একটি পার্সেল ডেলিভারি করতে গিয়েছিল কুতুব নামের এক ব্যক্তির বাসায়। বাসায় গিয়ে সে তাকে ডাকতে থাকে, কিন্তু কোনো আওয়াজ পাওয়া যায় না। এরপর সে জানালা থেকে দেখতে যায়, কিন্তু ভেতরে ছিল অন্ধকার আর দেখে মনে হচ্ছিল এখানে অনেক দিন যাবৎ কেউ থাকে না। কিন্তু তখনই সে কুতুবকে ভিতরে দেখতে পায়। ডেলিভারি ম্যানের ডাক শুনে কুতুব তার দিকে তাকায়। ঘরের দরজাটি আপনা আপনি খুলে যায়। ডেলিভারি ম্যান আগে থেকে কুতুবকে চিনত, তাই সে ভেতরে প্রবেশ করে। ঘরের ভেতরের পরিবেশ দেখে লোকটি একটু অবাকই হয়। এমন সময় পাশে থাকা একটি টিভি হঠাৎই চলে ওঠে। সাথে সাথে তার সামনে দাঁড়িয়ে থাকা কুতুব হঠাৎই ছটফট করতে শুরু করে এবং আচমকা তার মুখ থেকে কালো মাটি বের হতে শুরু করে। এ যেন কবরের মাটি। লোকটা এসব দেখে হতবাক হয়ে গিয়েছিল। এমন সময় পেছনের দরজাটি আপনা আপনি খুলে যায় এবং ঘর থেকে কুতুবের কণ্ঠ ভেসে আসে, যা শুনে লোকটি আবারও সামনে তাকায়, দেখতে পায় সামনে কেউই নেই। এমন সময় ঘর থেকে মিউজিক বেজে ওঠে, যা শুনে ডেলিভারি ম্যান একটু সাহস করে সেই ঘরের দিকে এগিয়ে যায়। ঘরে ঢুকতেই সে হতবাক হয়ে যায়, কেননা সেখানে গলায় দড়ি দিয়ে ঝুলছিল কুতুবের লাশ। এর সাথে দৃশ্যটি এখানে শেষ হয়ে যায়। এরপর আমরা ইন্দোনেশিয়ার এক শহরের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা হানিয়া এবং মাওয়া নামের দুই বোনের সাথে পরিচিত হই। হানিয়া দর্জির কাজ করত এবং সেই টাকা দিয়েই মাওয়ার পড়ালেখা করাতো। তার স্বপ্ন ছিল মাওয়া একদিন উচ্চশিক্ষিত হবে, আর মাত্র 1 বছর পর তার ইউনিভার্সিটি থেকে মাওয়া গ্রাজুয়েশন কমপ্লিট করবে। যে ব্যাপারটা নিয়ে হানিয়া অনেক বেশি খুশি ছিল। রাতে মাওয়া বাড়ি ফেরার পর হানিয়া এবং মাওয়া মিলে খাবার তৈরি করছিল এবং এই ব্যাপারে কথা বলছিল। তখনই তাদের ফোনে একটি কল আসে। ফোনের অপর প্রান্তে রয়েছে তার ফুফু দারা। এতদিন পর ফুফুর কল পেয়ে হানিয়া অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। তখন সে জানতে পারে একটি দুঃখের সংবাদ, তার চাচা কুতুব অসুস্থ হয়ে পড়েছে এবং বারবার হানিয়া আর মাওয়ার নাম নিচ্ছে, যে কারণে তার মনে হচ্ছিল যে তাদের একবার এসে তার চাচাকে দেখে যাওয়া উচিত। তবে কোনো এক অজানা ভয়ে হানিয়া সেখানে হ্যাঁ বা না কিছুই বলতে পারে না, যেন এই বাড়িতে যাওয়ার ব্যাপারে সে অনেক বেশি কনফিউজড ছিল। তবে অদ্ভুত ব্যাপার হলো, গল্পের শুরুতেই আমরা দেখলাম ডেলিভারি ম্যান কুতুবের লাশ ঝুলতে দেখেছে, কিন্তু সে এখনও কিভাবে বেঁচে আছে এসব ব্যাপার মাওয়া আর হানিয়া জানত না। তাই তারা পরের দিন বাসে করে রওনা দেয় গ্রামের উদ্দেশ্যে। বাসে বসে হানিয়া ওই সকল দিনগুলোর কথা মনে করতে থাকে, যেগুলো সে ওই বাড়িতে কাটিয়েছিল। তাদের মাকে তারা অনেক ভয় পেত। তাদের মা সব সময় তাদেরকে বলতো মাগরিবের আগে বাড়িতে ফিরে আসার জন্য। একদিন হানিয়া এবং মাওয়ার দেরি হয়ে যায়, ফলে খুব রেগে যায় তাদের মা রোকেয়া। তারা বাড়িতে ফিরলে তাদের বকাঝকা করে, এরপর গোসল করে তৈরি হয়ে নিতে বলে। ওই সময় আমরা দেখতে পাই মাওয়ার ছোট্ট একটি বিড়াল পুতুল ছিল, যার নাম ছিল জুনা। মাওয়া এমনিতে একটু ভীতু প্রকৃতির ছিল, আর হানিয়া তাকে ভয় দেখাতে খুব মজা পেত, সেজন্য তাকে সে ভয় দেখাচ্ছিল। এমন সময় আমরা রোকেয়াকে দেখতে পাই, যে কিনা কিচেনে কাজ করছিল। হঠাৎই একটি বাটি আপনা আপনি নিচে পড়ে যায়, সাথে সাথে তার কিছু একটা হয়ে যায়। সাথে সে বারবার বলতে থাকে সন্ধ্যার সময় বাহিরে থাকা যাবে না। হানিয়া এবং মাওয়া এসে দেখতে পায় তাদের মা প্রসেস হয়ে গিয়েছে। আচমকাই সে সুরুপ সুরুপ বলে চিৎকার করতে থাকে, আর তার মুখ থেকে বেরিয়ে আসে কবরের মাটি। বর্তমানে ওই দিনের ঘটনার কথা মনে করে হানিয়ার যেন বুক কেঁপে ওঠে। এখন তারা পৌঁছে গিয়েছিল ওই গ্রামে। ওই গ্রামের বাস স্ট্যান্ডে তাদেরকে নিতে আসে তাদের ফুফা। সে তাদেরকে বলে যে তাদের জলদি জলদি বাড়িতে পৌঁছাতে হবে, হাতে বেশি একটা সময় নেই। গাড়িতে করে বাড়িতে ফেরায় তাদের রাত হয়ে যায়। তখন বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল।
পুরো বাড়িটি ছিল অন্ধকার। তাদের ফুফু হানিয়া এবং মাওয়াকে দেখে দ্রুত নিয়ে যায় কুতুবের ঘরের দিকে। হানিয়া এবং মাওয়াকে ঘরের ভিতরে দিয়ে তারা বাহিরেই থাকে। এখন তারা দুই বোন আস্তে আস্তে করে এগিয়ে যায় তাদের আঙ্কেলের কাছে, যেখানে তাদের আঙ্কেলের অবস্থা খুবই খারাপ ছিল। পুরো শরীরে যেন পোকা হয়ে গিয়েছিল, সেই সাথে তার পুরো শরীর ছিল বরফের মতো ঠান্ডা। এইসব কিছু দেখি মাওয়ার অনেক বেশি ভয় লাগতে শুরু করে, তাই সে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। হানিয়া তাকে আটকানোর চেষ্টা করে, তখনই পেছন থেকে তাদের চাচা তাকে ডাক দেয়। দেখা যায় সে সুস্থ সবলভাবে তাদের দিকে হেঁটে আসছে এবং তাদের কাছে সাহায্য চাইছে। হানিয়া জিজ্ঞেস করে কি ব্যাপারে সাহায্য। তখন কুতুব আরও এগিয়ে আসে এবং বলে তাকে ক্ষমা করে দিতে। এই কথা বলেই সে তাদের পায়ে পড়ে যায় এবং সুরুক সুরুক বলতে থাকে। এরপর আচমকাই ছটফট করতে আরম্ভ করে এবং সেখানেই পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এসবের কোনো কিছুই বুঝতে পারছিল না মাওয়া এবং হানিয়া। ডক্টর চেক করে কনফার্ম করে যে তাদের চাচা মারা গিয়েছে। এখন ওই রাতে আমরা তাদের একটি পারিবারিক ছবি দেখতে পাই, যেখানে দুই বোনের সাথে তাদের বাবা মা এবং চাচা চাচির ছবি ছিল। এখানে হানিয়া তার চাচির কথা জিজ্ঞেস করে দারাকে, তারা যতক্ষণ যাবৎ এখানে এসেছে একবারও চাচির দেখা পায়নি। উত্তরে তারা জানায় হানিয়া এবং মাওয়া যেদিন বাড়ি থেকে চলে গিয়েছিল তার পরপরই সাবা অর্থাৎ তাদের চাচিও চলে গিয়েছিল। এরপর থেকেই কুতুব এভাবে অসুস্থ হয়ে কাটিয়েছে। দারা এখানে একটি ভয়ানক সিক্রেটের কথা বলে, তাদের চাচা নাকি এর আগেও নিজেকে অনেকবার শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। আর ভয়ঙ্কর ব্যাপার এটা হলো যে যখনই তার মৃত্যুর ব্যাপারে ঘোষণা করা হতো তখনই সে আবার জেগে উঠত। শেষমেশ কুতুবই নাকি তাদেরকে বলেছিল হানিয়া এবং মাওয়াকে এখানে ডেকে আনতে। তারা এখানে আসলে নাকি কুতুব মুক্তি পাবে, তাই তার মনে হচ্ছিল যে সে ফাইনালি এবার মারা গিয়েছে। কাল সকালে তার দাফনের কাজ করা হবে। ততক্ষণ পর্যন্ত দারা এবং তার হাজবেন্ড এই বাড়িতেই থাকবে হানিয়া এবং মাওয়ার সাথে, তাই তারা দুই বোন যেন মোটেও ভয় না পায়। এখন তারা দুজন চলে যায় তাদের ছোটবেলার ওই ঘরে। ছোটবেলার সব জিনিসপত্র দেখে তারা অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে। এখানে মাওয়া তার ছোটবেলার সেই বিড়াল পুতুলটি দেখতে পায়। সব কিছু ঠিক আগের মতোই রয়েছে, যেমনটি তারা রেখে গিয়েছিল। এখন ওই রাতে মাওয়ার কিছুতেই ঘুম আসছিল না। সে হানিয়াকে জিজ্ঞেস করে যে তাদের চাচা কেন নিজেকে শেষ করে দিতে চাইছিল। সাথে সে আরও বলে যে তাদের চাচা যদি এবারও না মরে। তখন হানিয়া তাকে বোঝায় যে তাদের চাচা তাদের জন্য অপেক্ষা করছিল, তাদেরকে সে দেখে নিয়েছে, এবার হয়তো সত্যিই চাচা মারা গিয়েছে। তবে মাওয়া যেহেতু ভয় পাচ্ছিল তাই হানিয়া তাকে বলে যে কাল দাফনের পর পরশু মিলাদ, এরপরই তারা এ বাড়ি থেকে চলে যাবে। হানিয়া মাওয়াকে সান্ত্বনা দেয় ঠিকই, তবে তার মনেও অনেক প্রশ্ন ঘুরছিল, যেগুলো নিয়ে সে ভীষণ চিন্তিত ছিল এবং তার ঘুম আসছিল না। ওই সময় আমরা কুতুবের লাশ দেখতে পাই, যেটা রাত 2টার দিকে আচমকাই উঠে বসে এবং পুরো ঘরে হাঁটতে শুরু করে। তখন মাওয়া ঘুমিয়েছিল। ঘুমের মাঝেই তার মনে হয় যেন তার পাশে তার চাচা অর্থাৎ কুতুব শুয়ে আছে। চাচার ডাক শুনে আচমকা সে ঘুম থেকে উঠে বসে এবং পাশে হানিয়াকে সে দেখতে পায় না, যে কারণে সে অনেকটাই ঘাবড়ে যায় এবং বাইরে গিয়ে হানিয়াকে খুঁজতে থাকে। এমন সময় দেখতে পায় কুতুবের ঘরের দরজা খোলা, যা দেখে সে ঘাবড়ে যায়। এমন সময় ওয়াশরুম থেকে হানিয়া বের হয়। মাওয়া তাকে তাদের চাচার ঘরের দরজার খোলা থাকার কথা বলে, যা শুনে হানিয়া চেক করতে যায়, কিন্তু দরজা তো বন্ধ ছিল, যা দেখে তার মনে হয় মাওয়া হয়তো ভয় পাওয়ার কারণে এমনটি দেখেছে। এখন পরদিন সকালে কুতুবের দাফনের আগে দোয়ার ব্যবস্থা করা হয়, যেখানে দোয়া কালাম পড়ার পর তাকে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে বাড়ি থেকে বের হতেই হঠাৎই মাওয়ার খারাপ লাগতে শুরু করে, তার নাক থেকে রক্ত বের হয়ে আসে, যা দেখে দারা মাওয়াকে বলে রেস্ট নিতে এবং হানিয়াকে বলে তার সাথে থাকতে। দাফনের ব্যাপারটা সে সামলে নেবে। ফলে তারা দুই বোন আর গোরস্থানে যায় না। হানিয়া মাওয়ার জন্য চা বানিয়ে নিয়ে আসলে মাওয়া তাকে বলে যে সে কালই ফিরে যেতে চায়। হানিয়া তাকে আশ্বাস দেয় যে তারা কালই ফিরে যাবে। হানিয়া যখন রুম থেকে বেরিয়ে আসে তখন সে ফ্লোরে তার ছোট পুতুলটি পায়। এটা সে ছোটবেলায় তার ব্যাগের সাথে লাগিয়ে রাখত। মূলত এটা ছিল তার মায়ের পুতুল, যেটাই সে হেজাব পিন গেঁথে রাখত। সে সময় অতীতে সে ফিরে যায়। আমরা জানতে পারি হানিয়ার মতো হানিয়ার মা রোকেয়াও দর্জির কাজ করত। ওই সময় থেকেই সে চাইতো হানিয়াও এই কাজ শিখে রাখুক।
এখন অতীতের এই স্মৃতি মনে করে হানিয়া চলে যায় তার বাবা মায়ের ঘরে, যেটা অনেক দিন যাবৎ বন্ধ ছিল। এই ঘরের জানালার বাইরে সে মেইন দরজার কাছে একজন বৃদ্ধাকে দেখতে পায়, যে কিনা তাকে দেখা মাত্রই সেখান থেকে চলে যায়। ব্যাপারটাকে সে খুব একটা গুরুত্ব না দিয়ে হানিয়া তার মায়ের ড্রেসিং টেবিলের উপর রাখা জিনিসপত্র দেখতে আরম্ভ করে, যেখানে তার বাবা মায়ের ছবি ছিল। এটা দেখার সাথে সাথে তার মনে পড়ে যায় ওই দিনটার কথা, যেদিন তার মা প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়েছিল। ছোট্ট হানিয়া এবং মাওয়া তার মায়ের বিছানার কাছে যায়। তাকে দেখতে একদমই স্বাভাবিক মনে হচ্ছিল না, এমনকি তার আচরণও ছিল ভয়ানক। সে আচমকা এদিক ওদিক ইশারা করতে থাকে, যেন সে কাউকে দেখতে পাচ্ছিল। যাকে দেখতে পাচ্ছিল না হানিয়া এবং মাওয়া। এরই মাঝে হঠাৎ করে তার কিছু একটা হয়ে যায়। সে ছটফট করতে শুরু করে। আচমকাই ওই ঘরে থাকা রেডিওটি চলতে আরম্ভ করে। হানিয়া দ্রুত গিয়ে রেডিওটি বন্ধ করার চেষ্টা করে, তবে সেটা কিছুতেই বন্ধ হচ্ছিল না। এদিকে তাদের মা প্রচণ্ড রকমের কষ্ট পাচ্ছিল। রেডিওটি কোনো মতে বন্ধ করে হানিয়া পিছনে ফিরতেই দেখতে পায় তার মা বিছানায় নেই। পাশে চাদর মুড়ি দিয়ে তার মা দাঁড়িয়ে আছে, যা দেখে দুই বোনের অবস্থা আরও খারাপ হয়ে যায়। এর ওপর তার মা আবার হাসতে হাসতে সেখানেই বসে পড়ে। একা একা ফ্লোরের উপর নিজের মাথা আঘাত করতে থাকে। মুহূর্তের মধ্যেই রক্তাক্ত হয়ে যায় সে। তাদের চিৎকার এবং কান্নাকাটির আওয়াজ শুনে তাদের বাবা ছুটে আসে। নিজের স্ত্রীর এ অবস্থা দেখে সে হতবাক হয়ে যায়। এমন সময় দাঁড়ার ডাকে তার হুঁশ ফেরে। তাদের জন্য সে অনেকটা বাজার করে নিয়ে এসেছিল, কেননা সে আশা করছিল হানিয়া এবং মাওয়া বেশ কিছুদিন এখানে থাকবে, কেননা 7 দিন তারা এই বাড়িতে দোয়া অনুষ্ঠান রাখতে চাইছিল। ফুফুর মুখে এরকম কথা শুনে হানিয়া কিছু করতে পারে না। তবে হানিয়া জানতে চাইছিল যে তার চাচি অর্থাৎ সাবার সাথে কি হয়েছিল, কেন সে চাচা কুতুবকে ছেড়ে এখান থেকে চলে গিয়েছিল। এ ব্যাপারে প্রশ্ন করাতে দারা জানায় যে শেষবার সে সাবাকে দেখেছিল বহু বছর আগে। হানিয়া এবং মাওয়া এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরপরই সাবা প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে পড়ে, ঠিক রোকেয়ার মতো করে। তখন দারাই তার দেখাশোনা করত। যদিও কুতুব তাকে নিষেধ করেছিল সাবার ঘরে যেতে, কিন্তু একদিন তারা খাবার নিয়ে সাবার ঘরে যায় এবং তাকে ডাকতে থাকে খাবার খাওয়ার জন্য। এমন সময় পেছন থেকে যেন সাবা তাকে ডাক দেয়, তবে সেখানে তো কেউই ছিল না। যা দেখে বিছানার দিকে ফিরতে সে দেখতে পায় সেখানে তো সাবা নেই। আবার পিছন থেকে ডাক শোনা যায়। ওখানেই সাবা দাঁড়িয়েছিল এবং তার কাছে পানি পান করতে চাইছিল। তবে তার অবস্থা দেখে দারা তো নিজেই ভয় পেয়ে গিয়েছিল। সে দারার কাছে এগিয়ে আসে এবং তাকে ভয় পেতে নিষেধ করে। এমন সময় তার কিছু একটা হয়ে যায়। সে ছটফট করতে করতে মাটিতে বসে পড়ে এবং দেখা যায় তার পুরো চোখ সাদা হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে দারা অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন কুতুব এসে তার ওপর অনেক চিৎকার করে এবং বলে যে সে নিষেধ করা সত্ত্বেও কেন সে খাবার নিয়ে সাবার ঘরে গিয়েছিল। রাগের মাথায় সে তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। দারাও ওই দিন অনেক কষ্ট পেয়েছিল এবং বাড়ি থেকে সে বের হয়ে যায়। ওই দিন সে সাবাকে শেষবারের মতো দেখেছিল। এর বেশ কিছুদিন পর হঠাৎই কুতুব তাকে ফোন করে জানায় সাবা মারা গিয়েছে। এসব শুনে হানিয়া অবাক হয়ে যায় এবং বলে প্রথমে তার মা, এরপর তার বাবা, তারপর সাবা এবং শেষমেশ কুতুব একই রকম কষ্ট সহ্য করে মারা গিয়েছে। এই পরিবারে আসলে সমস্যাটা কি? তখন দারা এসব নিয়ে চিন্তা করতে নিষেধ করে। সে এবং মাওয়া যে এখনও সুস্থ আছে এই ব্যাপারটা নিয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে বলে। এই কথা বলে সে তাদের কাছ থেকে বিদায় জানিয়ে চলে যায়। এখন ওই রাতে নামাজ কমপ্লিট করা মাত্রই মাওয়া পেছনে থাকা জানালাটি আপনা আপনি খুলে যায়। সে এগিয়ে যেতেই বাইরে কুতুবকে দেখতে পায়। এমন সময় পেছন থেকে হানিয়া চলে আসে, ফলে সে আরও বেশি ভয় পেয়ে যায়। তখন সে হানিয়াকে বলে যে তার মনে হচ্ছে কুতুব এবারও মারা যায়নি, যেটা শুনে হানিয়া মনে করে সে হয়তো মন গড়া কিছু বলছে। তখনই মাওয়া ব্যাগ গোছাতে শুরু করে। হানিয়া জিজ্ঞেস করে যে সে কোথায় যাচ্ছে। মা বলে সে তাকে প্রমিস করেছিল কালই তারা বাড়ি ফিরে যাবে। তখন হানিয়া তাকে 7 দিনে বাড়িতে দোয়ার ব্যাপারের কথা জানায়। যে ব্যাপারটা শোনার পর মাওয়ারও কিছু বলার ছিল না। রুম থেকে বের হতেই হানিয়া দেখতে পায় বাড়ির জানালাটি খোলা, যেটা আটকাতে যাওয়ার সময় আমরা তার পাশে কুতুবকে দেখতে পাই। তখন হানিয়া জানালা আটকানোর সময় দেখে বাইরের টেবিলে তার পুতুলটি পড়ে আছে, যা দেখে সে একটু অবাক হয়। তাই সে জানালা আটকে চলে যায় পুতুলটি নিতে। এমন সময় আমরা ঘরের ভেতর থেকে কুতুবকে হাঁটতে দেখতে পাই, যেটা অনুভব করে হানিয়াও। তবে ফিরে তাকাতে সে কাউকে দেখতে পায় না। তখন সে আর বাহিরে না থেকে ঘরের ভেতরে চলে আসে। তখনই তার পেছনে আমরা কুতুবকে দেখতে পাই এবং হঠাৎই পরিণত হয় মাওয়াতে, যেখানে সে সোজা হয়ে দাঁড়িয়েছিল।
তখন হানিয়া তাকে খাবার খাওয়ার জন্য ডাকতে থাকে, তবে সে কোনো সাড়া দিচ্ছিল না, যা দেখে হানিয়া একটু অবাক হয়ে যায়। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং মাঝরাতের দৃশ্য আমরা দেখতে পাই। তারা দুই বোন ঘুমিয়েছিল। হঠাৎই তখন ঘরের দরজা আপনা আপনি খুলে যায় এবং শব্দে ঘুম ভেঙে যায় মাওয়ার। সে দেখতে পায় কুতুবের এক ভয়ঙ্কর রূপ আস্তে আস্তে তাদের ঘরের দিকে ঢুকছে এবং বারবার মাথা তুলে তাকে দেখছে। সে যেন নড়তে পারছিল না ভয়ে। এরপরই কুতুব তার কাঁথার মধ্যে ঢুকে পড়ে, তবে ভেতর থেকে কাউকে দেখা যাচ্ছিল না। আচমকাই ওই ভয়ানক শক্তি তাকে টেনে নিয়ে যায় রুমের বাহিরে, যেখানে সে নিজের সামনে চাচা অর্থাৎ কুতুবকে দেখতে পায়, যে কিনা তাকে সিলম নামে ডাক দেয়। যা দেখে সে ভয় পেয়ে যায় এবং তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ এতক্ষণ যাবৎ সে স্বপ্ন দেখছিল। তবে অবাক করা বিষয় হলো দরজাটি তখনও খোলা ছিল। পরদিন আমরা হানিয়াকে দেখতে পাই, যে কিনা তার বাবা মায়ের ঘর পরিষ্কার করতে গিয়েছিল। সেখানে একটা ড্রয়ারের ভেতর সে একটি প্যাঁচানো কাপড় দেখতে পায়, যেখান থেকে একটি কাঠের জিনিস বেরিয়ে আসে। এটা দেখে তার মনে পড়ে যায় তার বাবা যখন অ্যাক্সিডেন্টের ফলে মৃত্যু হয়েছিল, তখন পুলিশ ওই স্থান থেকে এই বস্তুটি উদ্ধার করে এনে তার ফুফুর হাতে দিয়েছিল। তখন দৃশ্য বর্তমানে আসে এবং মাওয়াকে তাদের ঘরে বসে থাকা অবস্থায় দেখতে পাই। হঠাৎ করেই তার নাক থেকে কালো কালারের রক্ত বের হতে শুরু করে, যেটা দেখে সে অনেকটা ঘাবড়ে গিয়েছিল। এমন সময় সে তার ছোটবেলার বিড়াল পুতুলটি দেখতে পায়, যেটা কিনা আপনা আপনি একা একা চলছিল, যা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। সাথে সাথে তার কিছু একটা হয়ে যায়, সে ছটফট করতে আরম্ভ করে। এরপর দৃশ্য পরিবর্তিত হলে আমরা সন্ধ্যার সময় হানিয়াকে দেখতে পাই, যে কিনা রাতের খাবার প্রস্তুত করছিল। তখন সে অনুভব করতে পারে তার পেছনে কেউ আছে, তবে সে সেদিকে লক্ষ্য করলে দেখতে পাই সেখানে কেউই ছিল না। কিছু সময়ের মধ্যেই সেখানে আসে মাওয়া। সে হানিয়াকে বলে আজকের রান্না সে করবে। তার এরকম রান্নার প্রতি আগ্রহ দেখে হানিয়া একটু অবাক হয়, তবে সে রুমে যাওয়ার জন্য রান্নাঘর থেকে বের হতেই হতবাক হয়ে যায়, কেননা ডাইনিং টেবিলে বসেছিল মাওয়া। সে সেখানে থাকলে রান্নাঘরে কে, এটা ভেবে সে তখনই চলে যায় রান্নাঘরে। সেখানেও মাওয়া ছিল, যাকে ডাক দিতেই কালো চোখ এবং ঠোঁটের ভয়ানক হাসি নিয়ে তাকিয়ে পড়ে হানিয়ার দিকে, যা দেখে হানিয়া প্রচণ্ড ঘাবড়ে যায়। তখন সেখানে চলে আসে আসল মাওয়া। পরক্ষণেই ভয়ানক শক্তিটি গায়েব হয়ে যায়। এই ঘটনায় হানিয়া অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল, তাই সে গিয়ে তার হাত মুখ ধুচ্ছিল। এদিকে ড্রয়িং রুমে বসেছিল মাওয়া, যাকে আবারও কুতুবের আত্মা সিলম বলে ডাক দেয়। পেছনের দরজাটি আপনা আপনি খুলে যায়, তার যেন কিছু একটা হয়ে গিয়েছিল। অন্যদিকে হানিয়া যখন রুমের দিকে আসছিল, তখনও ওয়াশরুম থেকে কুতুবের ডাক শোনা যায়। সে যখন ভেতরে দেখতে যায়, ভেতরে কুতুবের ভয়ানক রূপ দেখে সে অনেক বেশি ঘাবড়ে যায়। তাই তো সে তখনই ওয়াশরুম থেকে বের হয়ে মাওয়াকে ডাকতে থাকে রেডি হয়ে নেওয়ার জন্য। সে তখনই বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছিল, তবে মাওয়াকে কোথাও পাচ্ছিল না। তখন কুতুবের ঘর থেকে কণ্ঠস্বর শুনতে পাই, যেখানে সে শুনতে পায় কুতুব এবং মাওয়া কথা বলছে। তখন কি হোল দিয়ে হানিয়া দেখতে যায়। ভেতরের অবস্থা দেখে হানিয়াও অনেক বেশি ঘাবড়ে যায় এবং দ্রুত মাওয়াকে বেরিয়ে আসতে বলে, তবে কিছুতেই দরজাটি খুলতে পারছিল না সে। আবারও কি হোল দিয়ে তাকালে সে ভয়ানক চোখের সামনে চলে আসে। তখন সে কাঁদতে কাঁদতে তার চাচাকে বলতে থাকে দরজাটি খুলে দেওয়ার জন্য এবং মাওয়াকে বাইরে আসতে দেওয়ার জন্য। তখনই দরজাটি আপনা আপনি খুলে যায়। ভেতরে মাওয়া খুবই অদ্ভুত অবস্থায় দাঁড়িয়েছিল। হানিয়া কোনো কিছুর তোয়াক্কা না করে সে দ্রুত চলে যায় তাদের ঘরে এবং জিনিসপত্র গোছাতে শুরু করে, যাতে করে তারা এখনই বাড়ি থেকে চলে যেতে পারে। মাওয়ার তো কোনো হুঁশই ছিল না। তাকে নিয়ে যখনই সে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই আচমকা তার মাথা যন্ত্রণা করা শুরু করে। যন্ত্রণায় হানিয়ার নাক থেকে রক্ত বের হচ্ছিল। তখনই প্রসেস হয়ে যাওয়া মাওয়া বলতে শুরু করে 40 দিন। এটি বলে সে গায়েব হয়ে যায়। আবারও মাওয়া সামনে চলে আসে, যার দুই চোখ ছিল পুরোপুরিভাবে কালো, এবং আবারও সে 40 দিন বলতে থাকে। এদিকে মাথার যন্ত্রণায় ছটফট করতে করতে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে হানিয়া। মাঝে মাঝে যেটুকু সময় তার জ্ঞান ফেরে, সে নিজের সামনে স্বাভাবিক মাওয়াকে দেখতে পায়, যে কি না তার কি হয়েছে জিজ্ঞাসা করছিল। এভাবেই রাতটা কেটে যায়। ততক্ষণে হানিয়া একটু হলেও বুঝতে পেরেছিল যে ওই শক্তি তাদের চাচার আত্মা কখনোই তাদেরকে এই বাড়ি থেকে বের হতে দিবে না, কেননা কুতুবের দাফনের সময় তারা যখন কবরস্থানে যেতে চাইছিল, তখনও মা অসুস্থ হয়ে পড়েছিল। ঠিক এভাবেই গত রাতে হানিয়াও অসুস্থ হয়ে পড়েছিল। এবার সে বুঝতে পারছিল কুতুব মারা যাওয়ার আগে কেন তাদেরকে বারবার এ বাড়িতে আসতে বলছিল এবং ক্ষমা চাচ্ছিল। তাদের মনে হচ্ছিল কুতুবের কোনো উদ্দেশ্য আছে, তাই তারা দুই বোন মিলে কুতুবের ঘর
তল্লাশি চালায়, যেখানে হানিয়া আলমারিতে একটা কাঠের বক্স দেখতে পায়, যেটা খুলতেই ভিতরে ছিল লাল রঙের একটি বই। বইটি ছিল কালো জাদুর রিলেটেড। সেখানে বিভিন্ন রকম জিনের ব্যাপারে বলা ছিল। এখানে সুরুফাস্ট নামের একটি রিচুয়ালের পেজে হানিয়া তার পুরো পরিবারের ছবি দেখতে পায়, যেখানে তাদের বাবা মার সাথে ছিল তারা দুই বোন। এই ছবির পেছনে কিছু কথা লেখা ছিল, যেখানে কেউ একজন লিখেছিল সে সুরুফাস্ট শুরু করছে, যাতে এই ছবিতে থাকা প্রত্যেকের মৃত্যুর আগে প্রচণ্ড যন্ত্রণা পেয়ে মারা যায়। এখানে আরও একটি কথা লেখা ছিল, যদি এটা করতে গিয়ে ওই ব্যক্তি ব্যর্থ হয় তাহলে তার উপরেই অত্যাচার করা শুরু হবে, এবং যা মৃত্যুর পরও থামবে না, যতদিন না পর্যন্ত তাকে এই একই কবরে দাফন করা হচ্ছে যে কবরের মাটি সেই সুরুফাস্ট করার জন্য খেয়েছিল। এসব ব্যাপারে জানার পর হানিয়ার মনে হতে থাকে কুতুবই হয়তো বা তাদের পরিবারের ওপর কালো জাদু করেছিল, যার দরুন তাদের বাবা মা মারা গেলেও তারা দুই বোন কোনোভাবে বেঁচে গিয়েছে। আর এ কারণেই হয়তো বা কুতুবের আত্মা কোনোভাবে শাস্তি পাচ্ছিল না, তাকে মরতে দিচ্ছিল না ওই জিন। আর এ কারণেই হয়তো বা সে ছলে কৌশলে তাদের দুজনকে এই বাড়িতে এনে ফাঁসিয়ে দিয়েছে। তাই সে তখনই চলে যায় দারাকে সব কথা জানানোর জন্য। তবে টেলিফোনে কোনো কথা শোনা যাচ্ছিল না। এরই মাঝে হঠাৎই টেলিফোনে কুতুবের কণ্ঠ শোনা যায়, যে কিনা হানিয়াকে বলে সে চলে এসেছে। যা শুনে হানিয়া এবং মাওয়া দুজনেই ঘাবড়ে যায়। মাওয়া এত বেশি ভয় পেয়ে গিয়েছিল যে সে তখনই দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হানিয়া তাকে এই বৃথা চেষ্টা করতে মানা করে। তবে কে শোনে কার কথা, এবং আচমকা তারা কিছু একটার সাথে বাড়ি খেয়ে পিছিয়ে পড়ে। মাওয়া সেখানেই অজ্ঞান হয়ে যায়, কিন্তু তখনও একটু একটু হুঁশ ছিল হানিয়ার। তখন সে নিজের সামনে তার চাচিকে দেখতে পায়, যে কিনা তাকে বলে সে চলে এসেছে, তারা যেন এখন আর চিন্তা না করে। এরপর অজ্ঞান হয়ে যায় হানিয়াও। তার জ্ঞান ফিরতেই তারা দুজন বিছানায় ঘুমিয়েছিল। ঘুম ভাঙতেই হানিয়ার মনে পড়ে যায় সাবার কথা, তাই সে মাওয়াকে নিয়ে সাবাকে খুঁজতে থাকে পুরো বাড়িতে। তারা বাড়ির বাইরে সাবাকে দেখতে পায়, তবে বাইরে যেতেই সেখানে কেউই ছিল না। আচমকা তারা জঙ্গলের ভেতর দিয়ে কুতুবকে হাঁটতে আসতে দেখতে পায়। হঠাৎই মাওয়ার অসুস্থ লাগে, তার মুখ থেকে বেরিয়ে আসছিল কবরের মাটি, যা দেখে তারা দুজনই হতবাক হয়ে যায়, কারণ তারা ছোটবেলাতে তাদের মায়ের ক্ষেত্রেও এটি দেখেছিল। এর মানে কি তাদের মায়ের মতো এবার মার ওপরও এই জাদু কাজ করতে আরম্ভ করেছে? তার পরিণামও কি তাদের মায়ের মতো হবে? এটা ভেবেই দুই বোন ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তারা কাঁদতে থাকে এবং প্রমিস করে যে তারা দুজন যেভাবেই হোক এই বাড়ি থেকে বের হবে। এখন ওই রাতে ঘড়ির কাঁটা যখন 3টা বাজে, তখন বাইরে থেকে কুতুবের ডাক শুনে ঘুম ভেঙে যায় হানিয়ার। সে ঘুম থেকে উঠে জানালার কাছে যেতেই বাইরে কুতুবকে দেখতে পায়। তখনই পেছন থেকে মা বলে ওঠে আর মাত্র 40 দিন। কিন্তু পেছনে তাকাতেই হানিয়া দেখতে পায় মাওয়া তো ঘুমিয়ে আছে, সেই সাথে বাইরেও কেউ নেই। এখন এই সকল ঘটনা তারা দুই বোন খুব ভয় পেয়ে গিয়েছিল। এদিকে টেলিফোনেও কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না, তাই তো তার পরের দিনই বাড়ি থেকে কারোর সাহায্য চাওয়ার জন্য তারা চিৎকার করতে থাকে। তবে এতে খুব একটা লাভ হয় না, কেউই তাদের আওয়াজ শুনতে পারে না। এদিকে ওই রাতে তাদের ফুপু ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল তাদেরকে নিয়ে, কেননা বারবার কল করা সত্ত্বেও তাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। তাই তো তখনই সে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। এদিকে হানিয়া তখন ওই বই পড়ার মাধ্যমে আরও কিছু জানার চেষ্টা করছিল। মামা বুঝতে পারছিল না যে তাদের চাচা কুতুব কেন তাদের উপরে এসব করেছে। এখন ওই বইয়ের ভেতরে তাদের বাড়ির একটি ছবি দেখতে পায়, যার ফলে তারা বুঝতে পারে কুতুব হয়তো বা এই বাড়ি পাওয়ার জন্যই এসব কালো জাদু করেছিল। মূলত বড় ভাই হওয়ায় তাদের বাড়িটি হানিয়ার নামে ছিল। দৃশ্য চলে যায় অতীতে। আমরা জানতে পারি যে হানিয়া এবং মাওয়ার বাবা মা এই বাড়িটি বিক্রি করে জাকার্তায় শিফট হতে যাচ্ছিল, যে ব্যাপারটা নিয়ে একদমই খুশি ছিল না তাদের চাচা কুতুব। ফলে কুতুব এবং তার বাবার মধ্যে ঝামেলা চলছিল। এর উপর আবার কুতুবের উপরেই ছিল ব্যাংকের ঋণের বোঝা। ওই দিন রাতের বেলা সাবা যখন দেরি করে বাড়ি ফেরে, তখন তাকে এসব নিয়ে খোঁচা মেরে কথা বলতে থাকে রোকেয়া, যার কোনো উত্তর দেয় না সে। সাবা শুধুমাত্র এইটুকু বলে যে সে বাইরে থেকে খাবার কিনে এনেছে, যেগুলো দিয়ে তাদের চলে যাবে। এখানে সাবাকে দেখে বোঝাই যাচ্ছিল যে তার মন ভীষণ খারাপ ছিল। সেই সাথে কুতুবের চোখে মুখে ছিল রাগের ছাপ। এখন দৃশ্য বর্তমানে চলে আসে, যেখানে হানিয়া চলে যায় কুতুবের ঘরে এবং সেখানে গিয়ে কুতুবকে উদ্দেশ্য করে বলতে থাকে যে তার যদি বাড়ির প্রয়োজন হয় তাহলে যেন সেই বাড়িটি রেখে দেয়, তাদের দুজনের কোনো কিছুর প্রয়োজন নেই। সে যেন শুধুমাত্র তাদের দুই বোনকে মুক্তি দেয়। এরপরও যদি তার কারোর জীবন নিতে হয় তাহলে যেন সে হানিয়ার নেয়, মাওয়াকে ছেড়ে দেয়। এসব বলে হানিয়া কাঁদতে থাকে এবং মাওয়া এসে তাকে জড়িয়ে ধরে বলে এসব কথা না বলতে।
তারা এভাবেই বসে কাঁদছিল। এমন সময় তারা কুতুবের বিছানার নিচে অদ্ভুত কিছু দেখতে পায়। সেখানে বোর্ড দিয়ে কিছু একটা ঢেকে রাখা হয়েছে। কাঠের তক্তাগুলির উপর ছিল কালো জাদুর জিনিসপত্র। সেগুলো সরিয়ে তারা একে একে বোর্ডগুলো সরিয়ে ফেলে এবং দেখতে পায় ভেতরে রয়েছে মাটি। হানিয়া আর দেরি না করে মাটি খুঁড়তে আরম্ভ করে। তখনই ঘরের বাইরে থেকে আওয়াজ ভেসে আসে। মাওয়া এগিয়ে যায় সেদিকে। এদিকে মাটি খুঁড়তে খুঁড়তে সেখানেই বিঁধে যায় কিছু একটার সাথে। সে একটা লকেট খুঁজে পায়, যেটা দেখে সে নিশ্চিত হয় যে এ কঙ্কাল আর কারণ না, তাদের চাচির। সাবা যদি অনেক বছর আগে মারা গিয়ে থাকে, তাহলে গতকাল তারা যাকে দেখেছিল সে কে? তখনই হানিয়া এবং মাওয়া তাদের রুমের বাইরে চলে আসে। তারা দেখতে পায় ঘরের দরজাটি খোলা। তারা বুঝতে পারে তাদের ফুফু এসেছে। তখনই তারা তাদের ফুফুকে খুঁজতে শুরু করে। তারা ফুফুকে পেয়েও যায়। সে তখন রান্নাঘরে ছিল এবং সবজি কাটছিল। তখন তাদের ফুফুকে তারা সবটা জানায়। তখন তার ফুফু এমন একটি রিয়াকশন দেয় যেন সে এসবে অবাকই হচ্ছে না। তখন তার ফুফু বলতে থাকে যে তাদের বাবা মারা যাওয়ার পর পুলিশ তাদেরকে যে জিনিসটা দিয়েছিল তারা যেন সেটা পরিয়ে ফেলে। এটা শুনে হানিয়া একটু অবাক হয়ে যায় এবং সবজি কাটতে কাটতে সে তার আঙুলগুলোও কাটছিল। এটা দেখে হানিয়া এবং মাওয়া খুবই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে আসে। এসেই দেখতে পায় সেখানে আর একটা দ্বারা দাঁড়িয়ে আছে, যে কিনা তাদেরকে ডাকছিল। তারা বুঝতে পারছিল না এটা তাদের আসল ফুফু কিনা। তখন সিচুয়েশন বুঝে ফুফু সামলে নেয় তাদেরকে। তারাও বুঝতে পারে এটাই তাদের আসল ফুফু। তখন তাদের ফুফুকে তারা সবটা জানায় এবং বলে যে এসব জিনিস তাদের চাচা কুতুবই করেছে। উত্তরে দারা বলে যে কুতুব যদি নিজে কালো জাদু করে থাকে তাহলে সে কেন তাদেরকে এই বাড়ি থেকে দূরে রাখার কথা বলবে। একথা বলতেই হঠাৎ করে মা অসুস্থ হয়ে পড়ে, তাই তাকে নিয়ে ঘরে শুইয়ে দেওয়া হয়। একই ঘরে বসে দারা ওই বস্তুটি দেখছিল। এমন সময় আচমকা পেছন থেকে মাও কণ্ঠ শোনা যায়। তবে দারা তাকাতেই দেখতে পায় মা তো ঘুমিয়ে আছে। পর মুহূর্তে আবারও কণ্ঠ শোনা যায়। দারা দেখতে পায় সে উল্টো হয়ে বসে আছে, যে কিনা ভয়ানক চোখে তার দিকে তাকায় এবং তার উপর হামলে পড়ে। এইদিকে ওই সময় শরবত বানাচ্ছিল হানিয়া। তখনই হঠাৎ করে দারার চিৎকার শোনা যায়। সেই সাথে পুরো বাড়ির কারেন্ট চলে যায়। হানিয়া টর্চ লাইট নিয়ে ঘরে এসে দেখতে পায় সেখানে মাও নেই, বরং সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে তার ফুফু। হানিয়া তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। এমন সময় বাইরে থেকে আওয়াজ আসতে থাকে। সে বাইরে চলে যায় মাওয়াকে খোঁজার জন্য। সেখানে সে দেখতে পায় একটা দরজা বারবার লাগছিল এবং খুলছিল। তখন হঠাৎ করে পেছন থেকে কুতুবের আত্মা তাকে ডাক দেয় এবং তার কাছে আসতে বলে। এটা বলে সে ছটফট করতে করতে সেখানেই পড়ে যায়। তখনই পেছন থেকে সাবার এক ভয়ানক রূপ তাকে সিলম বলে ডাক দেয়। এই নাম ডাকটা সাবা তাদেরকে দিয়েছিল। আর সেখানেই খোলে এই গল্পের আসল রহস্য। সাবাই মূলত ওই কালো জাদু করেছিল, মানে সুরুফ ফার্স্ট, যাতে করে হানিয়ার বাবা মা সহ হানিয়া এবং মাও ছটফট করে মারা যায়। এটা জানার পর হানিয়া তাকে জিজ্ঞেস করে যে সে এটা কেন করলো। উত্তরে সাবা জানায় যে তাদের মা রোকেয়া সবসময় তাকে কথা শোনাতো, কেননা সাবার কোনো সন্তান ছিল না। সেই সাথে তারা অন্যায় করে এই বাড়ি ছাড়া করতে চাইছিল সাবাকে এবং কুতুবকে। এই কারণেই সে তাদেরকে এই বাড়িতেই হত্যা করেছে। এসব বলেই সে হানিয়ার দিকে আক্রমণ করতে আসে, তবে পর মুহূর্তেই সে গায়েব হয়ে যায়। কিছুক্ষণ পর আচমকাই সে হানিয়ার সামনে চলে আসে। পরক্ষণই পেছনে চলে আসে মাওয়া, যেখানে এক নাগারে সে সুরুপ সুরুপ বলেই চলেছিল। সেখানে শুধুমাত্র সে নয়, অসংখ্য আত্মা ও জিনের আগমন ঘটেছিল, যারা কিনাও সুরুপ সুরুপ বলছিল। হঠাৎই জিন মাওয়াকে টেনে নিয়ে যায় কুতুবের ঘরে এবং দরজা আটকে বন্ধ করে দেয়। হানিয়া বারবার দরজা খোলার চেষ্টা করছিল। এমন সময় সে নিজের পিছনে কাউকে একটা অনুভব করতে পারে, তবে সেখানে কেউই ছিল না। তখনই ওই দরজাটি আপনা আপনি খুলে যায়। ভেতরে যেতেই হানিয়া দেখতে পায় মাওয়ার দুই চোখ কালো হয়ে আছে এবং হাওয়াতে ভাসছে। হানিয়া যখন তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল, তখনই ওই জিন বিভিন্ন রূপ নিয়ে তাকে ভয় দেখাতে শুরু করে। তখন তার হাতের টর্চটি বন্ধ হয়ে যায়। সেটা সে চালু করার চেষ্টা করছিল। সেটি চালু হতেই তার সামনে চলে আসে সাবা। তাকে দেখে সে এতটাই ভয় পেয়ে যায় যে দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে সে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে। তখনই আমরা অতীতের দৃশ্য দেখতে পাই, যখন এই সুরুপ ফার্স্টের ফলে রোকেয়া মারা গিয়েছিল। এই ভয়ানক মৃত্যুতে ভেঙে পড়েছিল হানিয়ার বাবাও। এমনই এক রাতে সে দেখতে পায় সাবা রাতের গভীরে বাহিরে যাচ্ছে, যাকে ফলো করতে গিয়ে সে চলে যায় কবরস্থানে। সেখানে এক মেয়ের কবর থেকে মাটি উঠিয়ে খেতে শুরু করে সাবা, যা দেখে সে ভীষণ ঘাবড়ে যায় এবং সবটা বুঝতে পারে। তাই তো সে পরের দিনই একজন কবিরাজের শরণাপন্ন হয়। কবিরাজ তাকে একটি কাঠের টুকরো দিয়েছিল
এটা নিয়ে সে বাড়িতেই ফিরছিল। এমন সময় সে গাড়ির ভিতরে সাবাকে দেখতে পায়। সে গাড়ি থামিয়ে চেক করতেই যায়, সেখানে কেউই ছিল না। হঠাৎই তার কিছু একটা হয়ে যায় এবং গাড়ির গ্লাসে সে নিজের মাথা নিজেই আঘাত করতে থাকে, ফলে সে সেখানেই মারা যায়। দৃশ্য বর্তমানে চলে আসে। দেখা যায় দারার জ্ঞান ফিরে এসেছে। সে হানিয়ার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। হানিয়ার জ্ঞান ফিরে আসলে তখন দারা তাকে বলে যে সে বুঝতে পেরেছে এই বস্তুটি হানিয়ার বাবা নিশ্চয়ই শয়তানের সাথে লড়াইয়ের জন্য এনেছিল। এর ভেতরে থাকা ওই লাইনগুলো আসলে একটি মন্ত্র, যেটা বারবার তাদের পড়তে হবে। তখন মন্ত্রের একটি লাইন পড়তেই ওই জিন তাকে টেনে আঘাত করে এবং তাকে অজ্ঞান করে ফেলে। হানিয়া তার কাছে গিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। এমন সময় মাওয়ার চিৎকারের শব্দ শোনা যায়। তখন হানিয়া শব্দের পিছু করতে থাকে এবং চলে যায় রান্নাঘরে। সেখানে আবারও মাওয়ার মুখ থেকে কবরের মাটি পড়ছিল। হঠাৎই দেওয়ালে ভয়ঙ্করভাবে দেখা যায় সাবার রূপে ওই জিনকে, যে কিনা ভয়ানকভাবে তাদের পিছু করতে থাকে। তারা দৌড়ে কিছু দূর আসার পরই পিছে ঘুরে দেখে ওই জিন নেই। তারা ভয়ে ভয়ে সামনে এগোচ্ছিল। তখনই দেখা যায় সিলিংয়ের সাথে ওই জিন চলে আছে, যে কিনা ভয়ানকভাবে আক্রমণ করে হানিয়া এবং মাওয়ার উপর। তারা কোনো মতে পালিয়ে চলে আসে কুতুবের ঘরে। সেখানে এসে হানিয়া মাওয়াকে বলে লুকিয়ে থাকতে এবং বলে কোনো শব্দ না করার। কথা বলতেই বাহিরের থেকে সাবার শব্দ পাওয়া যায়। তখন সে মাওয়াকে এক জায়গায় লুকিয়ে রেখে সে অন্য পাশে লুকিয়ে পড়ে। তখন ঘরের দরজা আপনা আপনি খুলে যায়। সাবার আত্মা ঘরের ভেতরে আসে এবং নিজের কঙ্কালের দিকে তাকিয়ে বলে যে কুতুব তাকে ধোঁকা দিয়েছিল হানিয়া এবং মাওয়াকে বাঁচানোর জন্য। এ কারণে সে নিজের শুরু ফার্স্ট কমপ্লিট করতে পারেনি, আর এর জন্যই এত বছর ধরে মৃত্যুর পরও ওই জিন তাকে যন্ত্রণা দিয়ে যাচ্ছে। এখন সময় হয়ে গিয়েছে শুরু ফার্স্ট কমপ্লিট করার এবং ডিলটি ক্লোজ করার। কথা বলতেই পেছন থেকে টর্চ জ্বলে ওঠে। হানিয়া তার সামনে চলে আসে এবং বলে ওঠে যে এখন সময় হয়ে গেছে তার আত্মার জাহান্নামে যাওয়ার। কথা বলেই কাঠের টুকরোটি সে সাবার ভিতরে ঢুকিয়ে দেয়। সেই সাথে মন্ত্রটি বারবার পড়তে থাকে, যার ফলে সাবার গায়ে আগুন ধরে যায় এবং তার আত্মা এইভাবে জ্বলতে জ্বলতে ছিটকে পড়ে যায় সেই কবরের ভেতরে। ইতিমধ্যে দারার জ্ঞান ফিরে এসেছিল এবং এইভাবে পুড়তে দেখে সাবার আত্মাকে। এখন দৃশ্য চলে যায় পরের দিন সকালে। হানিয়া এবং মাওয়া রেডি হয়ে গিয়েছিল এখান থেকে চলে যাওয়ার জন্য। দারা এবং তার হাজব্যান্ড আসছিল তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এমন সময় হঠাৎই দরজায় কেউ একজন কড়া নাড়ে। দেখা যায় সেখানে একজন বৃদ্ধা দাঁড়িয়েছিল। এই বৃদ্ধাকে আমরা এর আগেও একবার তাদের বাড়ির বাইরে দেখেছিলাম, যে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা জানানোর জন্য বাড়ির ভেতরে প্রবেশ করে এবং তাদেরকে বলে যে এই বাড়িতে তার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস রয়েছে, সেটা হলো সেই লাল বই। যা শুনে হানিয়া এবং মাওয়া হতবাক হয়ে যায়। তখন সে বলে 40 দিন আগে তারা এখান থেকে বের হতে পারবে না। কথা বলতেই কুতুবের ঘর থেকে সাবার ডাক শোনা যায়। মুহূর্তেই দেখা যায় বৃদ্ধা গায়েব হয়ে গিয়েছে। তাদের সামনে জানালার পর্দায় এবং দরজা আটকে যায়। সেই সাথে তারা আটকে পড়ে ওই বাড়ির ভিতরে। চারদিক থেকে সুরুপ সুরুপ চিৎকার ভেসে আসতে থাকে। দেখা যায় বাড়ির বাইরে থাকা দারার গাড়ির দুই পাশে পড়ে রয়েছে দারা এবং তার হাজবেন্ডের লাশ। এখন 40 দিনের জন্য এই বাড়িতে আটকে পড়েছে হানিয়া এবং মাওয়া। মানে হলো সুরুপ ফার্স্টের অভিশাপ থেকে মুক্তি পাওয়া এত সহজও ছিল না। হয়তো গত রাতের ফাইটে তারা সাবার আত্মার থেকে মুক্তি পেলেও জিনের থেকে মুক্তি পায়নি, যার কবর থেকে মাটি খেয়েছিল সাবা। তবে এই বৃদ্ধা কে ছিল এবং হানিয়া এবং মাওয়ার সাথে ওই জিন কি করতে চলেছিল? এতগুলো প্রশ্ন সামনে রেখে এই মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। হতে পারে পরবর্তীতে এই মুভির সেকেন্ড পার্ট বের হবে, যেখানে আমরা এর পরবর্তী কাহিনী অর্থাৎ হানিয়া এবং মাওয়ার সাথে কি হবে এই 40 দিন সেটা সম্পর্কে জানতে পারবো। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নেক্সটে আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা সাথে সাথেই পেয়ে যান। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।